চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যাল করে তাকিয়ে থাকে ছন্ন ছাড়া বাহার ভাইয়ের দিকে। তাই বাহার ভাই নিজেই বলে, আমার জীবনের চরম সর্বনাশ যে করেছে তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জবাব দিতে গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। অবাক কণ্ঠে বলল, আমাদের বাড়িতে আপনার জন্মদাতা? বাহার তাচ্ছিল্য হাসল, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বোকামি আমার প্রিয়। আমার জন্মদাতা তোমাদের বাড়িতেই কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা। আফজাল সওদাগরই আমার জন্মদাতা। চিত্রা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল, কি? তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না, তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে। কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো, সে ভুলে গেল আমাদের। তোমার চাচিও যখন জানতে পারলো স্বামীর কথা, তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়িতে থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা কিছু বলতো না, একমাত্র এই কারণেই। বড় চাচিও জানতো না, এতদিন জানেনি, তবে সেদিন জেনে গিয়েছিল, যার ফলস্বরূপ সে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি, কিন্তু ওই যে ভাঙা ভাগ্য, ফেঁসে গেলাম খুব খারাপ একটা জালে। আমি জানি এই জাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির ওই রাজনৈতিক নেতা, আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না, আর আমার ক্ষমতার কাছে হয়তো হেরে যাব আমি। চিত্রা উঠে দাঁড়ালো, দ্রুত বাহারের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে, অন্য কোনো শহরে, অপরিচিত কোনো স্থানে আমরা দুজন থাকবো। চলুন না। বাহার ভাইও গা ছেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে চলো, দূরে কোথাও ঘর করি আমরা, আমাদেরও পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলে মেয়ের ভাগ্য সত্যিই যদি ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশ ফোর্স। দুজনকে ঘিরে ফেলল তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তে চোখ মুখ কুঁচকে ফেলল তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই নুরুল সওদাগরের গম্ভীর মুখটা ভেসে এলো চোখের সামনে। বাহারের হাতে ততক্ষণে হ্যান্ডকাফ পরানো হয়ে গেছে। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরল, আকুতি মিনতি করতে করতে বলল, আব্বু, ছেড়ে দেন বাহার ভাইকে, ছেড়ে দেন আব্বু। আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না। প্লিজ ছেড়ে দেন আব্বু, আমরা অনেক দূরে চলে যাব। একটা বার দয়া করুন, আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু। ছেড়ে দেন, আমি বাঁচব না যে ওনাকে ছাড়া। নুরুল সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথা অনেক শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোস করতে পারলেন না তিনি। তার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দিনটি, যেদিন অবনীয় এমন হাহাকার করেছিল, কিন্তু নুরুল সওদাগর পারেনি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক, দায়িত্ব কখনো হেরফের করেনি। তাই তো সেদিন অমন নিষ্ঠুরতম কাজটা করতে পেরেছিল। আর আজ সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। বাহারের ঠোঁটে তখনও হাসির রেখা, কণ্ঠে বিষাদ আর আফসোসের সহিত সে উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত,
সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কভু নিশ্চুপ থাকে? থাকে না, কারণ প্রকৃতি নিজে তার নিজের নিয়মে চলে। আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা কিন্তু রিক্ত শীতের মাস, নভেম্বরের মাঝামাঝি। শহরের কঠিন শরীর চাদরে ঢাকা শীতকাল। বাহার ভাইয়ের জেল জীবনের অতিক্রান্ত 27 দিন। বদলে গেছে সব কিছু। চিত্রারা ফিরে এসেছে নিজের বসত ভিটাতে। সওদাগর বাড়িতে পিনপতন নীরবতা। কোথাও যেন কোথাও যেন দূর বন হতে ভেসে আসে কানাকুয়োর অকল্যাণের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক। এই শোক ভোলানোর জন্য আফসার সওদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি সেরে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদে আনন্দরা হুমড়ি খেয়ে পড়ুক বাড়ির আঙিনায়। হাসিরা না হয় আর একবার বাঁধন মুক্ত হোক। প্রতিটি মানুষের মাঝে নিজস্ব ভাঙন, অথচ প্রকাশ্যে তারা করছে ভালো থাকার চেষ্টা। মিরপুরের আধুনিক কল্যাণ কলোনির শেওড়াপাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রি-পিস, চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। শীতের মৌসুম, অথচ তার শরীরে কোনো শীতবস্ত্র নেই, বরং হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরও মিনিট 5 ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ। নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাহিরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুচকি হাসল সে। বেশ ভদ্রতার সাথে বলল, চিত্রা, অ্যাম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল, হ্যাঁ। ভদ্রলোকটি পাঞ্জাবের হাতা গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আমি বর্তমানের জেল খাটা আসামি পাহাড়ের প্রেমিকা। খুব ভুল না করলে আপনি বর্তমানের জেল খাটা আসামি পাহাড়ের প্রেমিকা, তাই না? চিত্রার কোমল মুখমণ্ডল শক্ত হলো। কর্কশ কণ্ঠে বলল, না, শুভাকাঙ্ক্ষী। চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা। কোমরে দুহাত রেখে গা জ্বালানো হাসি দিয়েই বলল, হয় হয়, এমনই হয়। প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বালানো কথায় বিরক্ত হলো চিত্রা। চোখ মুখ বিরক্তি কুঁচকে এলো তার। অসহ্য রকমের এক মুখ ঝামটা দিয়ে বলল, প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি, দরকারেই এসেছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে? হ্যাঁ বলুন। আমার আবার তত সময় নেই। বর্তমানে নিজের সামনের অবস্থানরত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই। তবে বিপদের সময় ইচ্ছে অনিচ্ছের চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেই জন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন। যেমন, আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়েও 14 শিকের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার উপর কোনো উকিল আমাদের পক্ষে কেস লড়তে ইচ্ছুক না। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। রাজনীতি যদি কুকাজেই লাগান, তবে সে রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল।
ছোট তার নিমেষেই লাল হয়ে গেল, মুখ চোখ তার নিমেষেই লাল হয়ে উঠল। কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথে চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা। এতক্ষণের ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অবধি। চিত্রার গলার মাঝে আরও চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে। ভয়ে, অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখ মুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো। চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হলো লোকটার। ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতন ফুরফুরে মেজাজ অথচ গাম্ভীরতা নিয়ে নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি তাহলেও কেউ আমার কিছু করতে পারবে না, কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো। কাঁচতে কাঁচতে চিত্রার অবস্থা নাজেহাল, কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা। লোকটা নিজের রোদ চশমাটা পরতে পরতে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন, এবার পস্তানোর পালা। চিত্রে কিছু বলতে গিয়েও আবার বলতে পারল না। তন্মধ্যে বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টিসীমানার বাহিরে। চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল। এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারল, কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতেই মুনিয়া বেগম নিজের হাতের চায়ের ট্রেটা টেবিলে রেখে ছুটে এলেন। মেয়ের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আজ? শরীরটার কি অবস্থা করেছিস, দেখেছিস? চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। হতাশ স্বরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার ভাইটার যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই। আমি আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলের খোঁজ পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সত্যিই যদি সবটা ভালো হতো। কথাটা বলার পর পর বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন সোফায় বসে কোনো গম্ভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমুচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালেন। ক্ষীণস্বরে বললেন, আমিও করেছিলাম উকিলের খোঁজ, কিন্তু কেউ রাজি হচ্ছে না। নুরুল সওদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাঁক খ্যাঁক করে বললেন, কেন কেন আমাকে কেন ওই ছেলের জন্য আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজম্মা ছেলে সে এমন ভয়ানক পাপটা করেছে? কথাটা থামতেই সশব্দে কাঁচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো। সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রোধানল। ভাঙা কাচের একটা টুকরো তুলে ধরে নিজের বড় চাচির দিকে তাক করে শাসানের স্বরে বলল, বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখ থেকে বের হয় তবে জিহ্বাটা আর থাকবে না কথা বলার জন্য। উপস্থিত সকলে আহম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগেই সেই ছোট্ট চিত্রাকে খুঁজে বেরোলো এই মানবীর মাঝে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রার রণচণ্ডীর রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করল, চিত্রা।
চিত্রার চোখে মুখে তখনও হিংস্রতা, হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে। ওহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাঁচ ভাঙার শব্দে নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রোজা সওদাগর মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন। অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন, আপনি চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো বলে কি আমার এত ত্যাগ তিতিক্ষার পরে সাজিয়েছিলাম এই সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিংকর্তব্য বিমূঢ়। তবে চিত্রা এমন আচরণ মানতে পারেনি সেও। গম্ভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্যে বলল, তোমার অন্যায় হয়েছে চিত্রা, তৎক্ষণাৎ চিত্রা তাচ্ছিল্য কণ্ঠে উত্তর ভেসে এলো, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধ হয় কমই বড় চাচা। আবার অযাচিত নীরবতা গ্রাস করল সওদাগর বাড়িতে। প্রতিটি প্রাণী হতবিহ্বল। মেয়েটা কি পাগল হলো? সবার নীরবতা ছাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ। অসহায় স্বরে সে বলল, ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন, তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউ বুঝলই না চিত্রার কথার মর্মার্থ। অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে শোভায় বসে পড়ল আফজাল সওদাগর। মাথা নিচু করে বিধ্বস্ত কাঁচের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন হিমালয় ভেঙে পড়েছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়ে কম ছিল না সওদাগর বাড়ির সদস্যের জন্য। তবে হিমালয়েরও জঘন্য অতীত থাকতে পারে, তা যেন সবার ভাবনার বাহিরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটার চুপচাপ থাকেন, কোনো রকমের কটূক্তি করেন না। এ যেন অগাধ পরিবর্তন। চাঁদনি আপা চিত্রার কাছে এলেন, স্থির নয়নে জোড়া, অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দুরু দুরু কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, চিতাবাঘ, কি বলছিস, পাগল হলি না কি? চিত্রা হাসল, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অসহ্য অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই, তবে তার এমন জঘন্য কেন? তবে তার জন্য কেন এমন কথা উঠবে? সে কৈফিয়ত আমার চাই। রোজা সওদাগর ভীত হলেন। ছোট ছোট চক্ষুদ্বয় ভর করলেন ভয়। ভীতু গলায় বললেন, চিত্রা, তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনতে স্বাভাবিক হলেও মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস, হয়তো সতর্কবার্তা। চিত্রা মানল না সেই সতর্কতা, কেবল তাচ্ছিল্য করে বলল, চাঁদনি আপা, একটু আগে তোমার আম্মু বলল না বাহার ভাই বেজন্মা? সেই বেজন্মা মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটোখাটো বোমা ফাটল মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দু হাতে। চাঁদনি ধমকে বলল, চিত্রা। কিন্তু চিত্রা থামল না। একটু স্বার্থপর হলো সে। অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনা এবং অবাক ভাব নিয়ে শুনল সেই বৃত্তান্ত। কারো পা কাঁপছে, কারো বা চিত্ত। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেলে তো ব্যথা হবেই। চিত্রা এক মনে বলল সবটা, কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দিবে। বুকের পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতন মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এ দশা। চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল।
মাহাতাবের ঘটনার পর থেকেই মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আপু জানো, মাহাতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম, অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে ধমকে উঠল রোজা সওদাগর। চাঁদনি সে ধমকে পাত্তা না দিয়ে বলল, মাহাতাব হয়তো ইচ্ছেকৃত তার সন্তানকে মেরেছে নিজের হাতে, অথচ তুমি অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকের যত্নে আগলে রেখেও তোমার চরিত্রের তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সে মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আপু? আমার আপুর না নরম মাটির দেহ ছিল, মন তো মন তবে কেন এত পাথর হলো? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না। তেড়ে এলেন মেয়ের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটাকে যে তোদের সুখের জন্য সারাদিন রাত খেটে গিয়েছে। আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে। যখন জানলাম আমার স্বামী বাইরে ঘর করছে, মানতে পারিনি তখন। তবু চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য। বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আমি কি জোর খাটানো আমার কি জোর খাটানো সাজে? কিন্তু যখন তুই হলি, তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র। আমি জানতাম বাহারের মাঝে প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি বলিনি। তুই স্বামীর ভাগ দিতে পারতি বল? সেই ছোট বয়সে এ সংসারে হাল ধরেছি। সংসারের পেরাকলে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি। কিন্তু এ সংসার আমাকে কে দিল বল? স্বামীটাও শেষ অবধি বাহিরে সংসার পাতল। মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে, পাড়াপড়শির কটু কথা। কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন, তাহলে আমার আফসোস ফুরাতো। এই যে কখন জানলাম চিত্রের জন্য এই যে যখন জানলাম চিত্রের জন্য তোর সন্তানটা বেঁচে নেই, তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারে ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতন না তোরও আবার এমনভাবে পড়তে হয়। আমিও তো দিন শেষে মানুষ, কষ্ট আমারও তো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনে চুপ ছিলাম। আজ আমরাও একই অবস্থায় দাঁড়ানো। হায় রে জীবন! কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বারবার ধাক্কায় সওদাগর বাড়ির ভিত্তিটা বেশ নড়বড়ে হলো। আনন্দের বেলা ফুরালো। প্রাণগুলো আজ আধমরা। গভীর রাত, কুয়াশাময় আকাশ, শরীরের শীতকাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে। যেমন কবে যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। ওহির হাতে ধোয়া ওঠা কফির মগ, একটু খিদেও পেয়েছে তার। রাতের খাবার আজকেও খায়নি, এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায়। কেউ বা এমন ওহির মতন আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প। ধোঁয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনে ধ্যান ভাঙে ওহির। ফোনের স্ক্রিনে জল করে ওঠে নওশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে ওহি। সাথে সাথে ওপাশ থেকে নওশাদের কণ্ঠ ভেসে আসে, আমি জানতাম আপনি ঘুমাননি। ওহি আকাশের দিকে তাকিয়ে কফির কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে? আপনার মন খারাপ তাই। জানলেন কিভাবে?
ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নওশাদ, বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি পিছিয়ে দিব? নওশাদের প্রশ্নে কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগলো ওহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে ওহি আর তার ভাগ্যের ওপর কৃতজ্ঞতা স্বীকার করে। এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেইনি। ওহিকে চুপ থাকতে দেখে নওশাদ নিজেই বলল, বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। ওহি উত্তর দিল না। পরিবেশ পরিস্থিতির এই অসহায় অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান। অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে। নওশাদের পরিবারও বা কিভাবে মেনে নেবে বিষয়টা? ভেবে অস্থির বুক চিরে ভেবে ওহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ওহির ভাবনা হয়তো বুঝল নওশাদ। দীর্ঘশ্বাসের আড়ালের কথাগুলো হয়তো পৌঁছে গেল নওশাদ অবধি। তাই তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশের চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নিব। এতদিন বৃষ্টিস্নাত রাতে একজন মানুষ বলেছিল একদিন বৃষ্টিস্নাত রাতে একজন মানুষ বলেছিল, ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি তা আজ বুঝি। এই যে আপনার সাথে দু তিনটে কথা হয়, সেটাই আমার মানসিক শান্তি। আমি এভাবেও কাটিয়ে দিতে পারবো। আমার মানসিক শান্তিরও কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নওশাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হলো ওহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নওশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনও ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগে ওহির। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া, যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? ওহি ক্ষীণ স্বরে উত্তর দিল, আমি ভেবে জানাবো, রাখছি। নওশাদ আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধহয় ওহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষ পাওয়াও ভাগ্যের ব্যাপার। কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। ওহি রুম ছেড়ে বের হলো। কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা। কৌতূহলবশত ওহি উঁকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে আসে তার। অতঃপর নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা। ছাদের দরজার দিকে তাকাতেই ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে। বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উঁকি দেওয়া হয়নি তার। মনের শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদে যখন গিয়ে দেখবে আগের মতন চিলেকোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেয়ালে যে শূন্যতা তৈরি হবে তা ওহিকে জ্বালিয়ে দিবে। কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি। কিছুটা শূন্যতা ঘোরানো যাক না হয়। ছাদের বাঁ পাশের দিকে লাইট জ্বলছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পাদন করছে। ছাদের খসখসে উঁচু নিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দোয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, ছোট আপা, খাইয়া লন না দুধটা। চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের পানে, বিষণ্ণ স্বরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন, বাহার ভাইজান? দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে অবাকও হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বলল? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো।
মজা করুম কেন, আমি সত্যি কইছি আপা। বাহার ভাইজানই বলেছে আপনারে প্রতি রাতে 1 গ্লাস করে কইরা গরম বাদাম দুধ দিতে। চিত্রার কুঁচকানো কপাল আরও কুঁচকে গেল। অবাক ভাবটা তখনও তার চোখে মুখে স্পষ্ট। সে আবারও প্রশ্ন করল, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আজই বলেছে। আপনি তো 2 দিন ধইরা জ্বরের লাইগা দেহা করতে যাইতে পারেন না, তাই আইজ বাজার করার নাম দিয়া আমি গেলাম। আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানেন আফা, পাহাড় ভাইজানের লগে দেখা করার লাইগা ওই পুলিশ হাবিলদার রে আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেইহাই আপনার কথা জিজ্ঞাসা করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে কইছিল আপনারে যেন প্রতি রাইতে বাদাম দুধ খাইতে দিই।